হাই, সব কেমন আছো? সব চলে এসো। আমি এসে গেছি আবার তোমাদের কাছে অনেক অনেক সত্যি ঘটনা নিয়ে। হ্যাঁ, তো তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তারপর সব জয়েন করো, তোমাদের সাথে গল্প করি আর নানান রকমের কথা হবে। তো তোমরা কে চটপট করে জয়েন হও আর একটু কমেন্ট করো যে সব ক্লিয়ার কিনা। হ্যাঁ, অডিও ভিডিও তো সব চটপট করে জয়েন হয়ে যাও। 3 জন জয়েনিং দেখাচ্ছে। আচ্ছা। একটু কমেন্ট করে বলো না সব ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করে একটু জানাও যে সব ক্লিয়ার আছে কিনা, কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, মানে অডিও ভিডিও সবই কিছু তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে সব জানাও। কমেন্ট করছে। না, কমেন্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, শুধু 3 জন জয়েন করেছে সেটাই দেখা যাচ্ছে। সব ক্লিয়ার কিনা একটু প্লিজ কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সব দেখতেও পাচ্ছ কিংবা শুনতেও পাচ্ছ, সেটা বুঝতে পারবো। তো সব একটু কমেন্ট করো আর কে কেমন আছো একটু জানাও। আশা করি সবাই খুব 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 ভালো আছো। এবারে তোমাদের ক্রিসমাসের কেমন প্রিপারেশন চলছে, কে কোথায় যাচ্ছ, একটু আসো গল্প করি। কমেন্ট হচ্ছে মনে আচ্ছা, হচ্ছে। হ্যাঁ, কমেন্ট আসছে কমেন্ট কিন্তু এখানে হচ্ছে, শো কমেন্ট করছে না। হচ্ছে। গোল্ডেন বার্ড তৃষা লিখছে হাই, হ্যাঁ অল হ্যাঁ, ক্লিয়ার। সর্বাণী মৈত্র লিখছে হাই, অল ক্লিয়ার। রঞ্জিতা পল লিখছে এসে গেছি আমি, কেমন আছো গো তোমরা, অল ক্লিয়ার। খুব ভালো আছি 5 গো। জন জয়েন করেছে। আচ্ছা, হ্যাঁ সব আসো, আরেকটুখানি জয়েন হলেই তখন আমি গল্প শুরু করব আজকে। দুটো গল্পই তোমাদের খুবই ভয়ের আছে। হুম, তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আর একটু আর একজন দুজন হোক, তারপরে উম, আমি গল্পটা শুরু করে দেব। তো তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আর Yes, yes, তোমাদের সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই, 25শে ডিসেম্বরে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম, কারণ হয়তো আমার আর প্রোগ্রাম তার মধ্যে পড়বে না। তো তোমরা সব ভালো থেকো, খুব 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 আনন্দ করো। ঠিক আছে, তাহলে কি করব আর একজন দুজন কি নিয়ে নেবো নাকি? 6 জন হয়ে গেছে। আহ, কেন? শুরু করে দাও, শুরু করে ঠিক দাও। আছে, তাহলে আমি শুরু করে দিই, পরে যারা আসবে তারা তখন রেকর্ডেডটা শুনে নেবে। রেকর্ডেডটা শুনে নেবে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে সবার ফার্স্টে যেই ঘটনাটা শোনাচ্ছি, তো সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে, মানে যে পাঠিয়েছে তার নৈহাটি থেকে পাঠিয়েছে একজন। তো উনি বললেন যে ওনার মানে যে পাঠিয়েছে ওর নাম হচ্ছে সীমা। তো সীমা বলল যে এটা ওরা হচ্ছে পূর্ববঙ্গের লোক। হ্যাঁ, তো ওদের একটা মানে অনেক 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 পুরনো একটা ঘটনা, যেটা কিনা ওদের ওখানে সেই সময় পূর্ববঙ্গে ফরিদপুর বলে একটা জায়গা আছে। তো সেইখানে নাকি বলে এই ঘটনাটা সেই মানে ওর ঠাকুমাদের মুখ থেকে বা তাদেরও কেউ যারা বয়স্ক তাদের মুখ থেকে শোনা একটা সত্যি ঘটনা, যে সেটা সেই সময় আর কি ওখানে ঘটেছিল ফরিদপুরে, সেই সময় ঘটনাটা ঘটেছিল। তো যেহেতু এটা অনেক পুরনো একটা ঘটনা, তো সেই কারণে মানে আমাদের ভেবে নিতে হবে যে সেই সময় কিন্তু এই এই জিনিসগুলি কিন্তু সেই সময় সেখানে ঘটেছিল। আর দেখো যত পুরনো বা গ্রামের দিকে তুমি যাবে, তো তখন তুমি ভৌতিক অ্যাক্টিভিটিটা মানে ওই ক্লাইমেটটাই এইরকম যে তোমার মানে হ্যাঁ এরকম একটা ঘটনা ওখানে হয়েছিল, এটা তোমাকে তখন সেই সময় জায়গায় দাঁড়িয়ে আর কি তোমাকে ভাবতে হবে ঘটনাটা। তো যাই হোক, এখন এইটা ঘটনা ঘটেছে যে মানে কাল পিশাচ। হ্যাঁ, তো বলছে যে কাল পিশাচের কবলে সেই সময় ওদের গ্রামটা পড়েছিল। হ্যাঁ, ওই ফরিদপুর গ্রামটা মানে কাল পিশাচের কবলে, মানে যেই সময়ের ঘটনা বলছি তার থেকেও 25 বছর পিছিয়ে গিয়ে এক সময় হয়েছিল যে ওদের মানে দেখো এবারে ওই পুরো গ্রামটার মধ্যে একসাথে 10 জন 5 জন বা 4 জন এরকম তখন মানে এরকম প্রেগনেন্ট মহিলা থাকলে, তো
তো তখন ওরা বলতো কি যে মানে 3-এর বেশি হয়ে গেলে তখন সেই সময় একবার ওদের ওই যেই সময়কার ঘটনা তার 25 বছর আগে একবার ঘটেছিল কি কাল পিশাচির একটা উপদ্রব হয়েছিল। হ্যাঁ, কাল পিশাচির উপদ্রব বলতে ওই যে প্রেগনেন্ট মহিলারা যারা থাকতেন তাদেরকে রাতের বেলা তাদেরকে মানে ওই কাল পিশাচিদের ডাকতো। হ্যাঁ, তো যেই রকম নিশির ডাক হয় ঠিক ওই রকমই কাল পিশাচি ওই মহিলাদের নানান রকম গলা করে ওদের আত্মীয় স্বজনের রূপ ধরে এই রকম ডাকতো যে যাতে মানে ওরা বেরিয়ে আসলে আর কি ও তখন ওদের ওপরে হাবি হবে। হ্যাঁ, তো হাবি হবে বা ওই যে ওর শরীরের যে বাচ্চাটা ওর শরীরে ঢুকে গিয়ে ওই বাচ্চার সাথে ও নিজেকে নিজের রূপটা পাবে, নিজের শরীরটা পাবে, নিজের অস্তিত্বটা ও পাবে। তো সেই জন্যে সেই সময় কি করেছিল ওই সময় দাঁড়িয়ে 25 বছর আগে একবার ওই রকম রাতের বেলা একজনকে এক মহিলাকে ডেকে তখন তার উপরে হাবি হয়ে যায়। তো যখন এই ঘটনাটায় আমি আসছি এটা ছিল পাস্ট। এবার সেই সময় যেই সময়ের ঘটনা সেই সময় সেই বছর ওখানে ওই রকম ওরা বলল যে মানে 5 জন মহিলা তখন ওই গ্রামের মধ্যে প্রেগনেন্ট আছে। হ্যাঁ, তো তখন এবার এই যখন ওদের গ্রামে প্রচলিত ছিল যে তখন কিন্তু তোমরা মানে কেউ বেরাতো না, বলছে তোমরা ওখানে খুব মানে সেই বউদেরকে খুব ইয়ে করে রাখতো, মানে রাতের বেলা ঘর থেকে বেরাতো না, টয়লেট করতে হলো মাটির এরকম ভাঁড় এনে দিত যে তোমরা এই মাটির ভাঁড়ের মধ্যে টয়লেট করবে, বাইরে কেউ বেরাবে না, রাত্রে যদি কেউ ডাকে যাবে না, মানে খুব সাথে সাথে আগুন রাখা, লোহা রাখা, এই সমস্ত তাবিজ কবজ তো এগুলি ছিলই যখন ওদের গ্রামে এরকম যেহেতু এরকম একটা হয়েছিল সেই সময়, তো ওই জন্যে মানে খুব চোখে চোখে যারা প্রেগনেন্ট থাকতো তাদেরকে রাখা হতো। তো এই সময় কি করেছে মানে মানে ওই যে ওদের বাড়ির মানে দিলীপ ভদ্রলোকের নাম হচ্ছে দিলীপ, এবার দিলীপের বউ ওর নাম হচ্ছে রত্না। তো আরো 5 জনের মধ্যে ওই দিলীপের বউ রত্নাও সেই সময় দাঁড়িয়ে ও প্রেগনেন্ট ছিল। তো যাই হোক এখন ওই পাড়ার মধ্যে এমন ছিল না, মানে দেখো তখনকার দিনে না মানে একতাটা এত বেশি ছিল, শুধু আমার ঘরে কোনো বিপদটাকে আমার ঘরের বিপদ বলে তখনকার দিনে মনে করতো না, ওটা তখন ওই পাড়ার বিপদ বা পাড়ার কাকিমা জেঠিমারা এসে দাঁড়াতো। তো তখন কি করেছে রত্নাকে বারবার করে ওর শাশুড়ি ননদ এমনকি মানে দিলীপও মানে হাজবেন্ডও ওই চোখে চোখে রাখতো, মানে বেশি এই গাবে না, দুপুরবেলা বাইরে যেও না, জামা কাপড় মেলতে যেও না, মানে চুল ছাড়া রেখো না, এত কিছু যখন ওরা করেছে, করার পরেও না সেই সময়টা ওই পাড়ায় একটা উপদ্রব হচ্ছিল কি ওই 25 বছর আগে যেরকম সেই যে ওই কাল পিশাচের একটা মানে ইসে ছিল, প্রভাব ছিল, তো এই 25 বছর পর আবার ওই রকম মনে হতো কি রাত্রির হলে মানে কেউ ওই রাত্রির বেলা এসে অন্য কারোর গলা করে না রাতের বেলা ডাকতো, নিশির ডাকের মতন ডাকতো। তারপরে কোন যেই বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা ছিল তারা এরকম শুনতে পেত যে হাজবেন্ডের না মানে ওকে ডাকছে বা শাশুড়ি ডাকছে এই রকম ডাকতো। তো ওই শ্যামলী সে রত্না একদিন কি করেছে, রত্না এরকম ঘরের মধ্যে শুয়ে রয়েছে। হ্যাঁ, না না রত্না পম্পা না, রত্না কি করেছে শুয়ে রয়েছে, ও ঘুমের ঘোরে হঠাৎ ও শুনতে পাচ্ছে যে ওর জালনার কাছে জালনাটাকে কেউ এরকম ঠকঠক ঠকঠক করছে। তো যখন ঠকঠক করেছে ওর ঘুমটা না ভেঙে গেছে, ঘুমটা ভেঙে যাওয়ার পর তখন ওকে বলছে কি মানে ওর শাশুড়ির নাম ধরে বলছে যে বৌমা একটুখানি আসো তো, বাইরে আসো তো। তা বলছে হ্যাঁ মা, বলছে যে একটু দরকার আছে, তুমি বাইরে আসো, তোমাকে একটা জিনিস দিচ্ছি, তুমি এইটা নিয়ে ঘরে রাখো। তখন ওর না ওই ডাকের মধ্যে
ডাকটা এমন করে ডেকেছে, একটা ঘুমের ঘরে না, ও ঘুমের মধ্যে, ওর কিন্তু চোখে ঘুম, ও ঘুমের মধ্যে যেরকম লোকে হাঁটে ওই রকম ও হেঁটে হেঁটে ও ঘর থেকে বেরিয়ে গেছে। ওকে যখন নিশিতে ডেকেছে, ও তখন ওই ঘর থেকে বেরিয়ে একদম বাইরে গেছে। এবার বাইরে যাচ্ছে, ও দেখছে ওর আগে আগে ওর শাশুড়ি মাথায় এতটা বড় ঘোমটা দিয়ে যাচ্ছে, আর পেছন পেছন ও যাচ্ছে। এইবারে বেশ অনেকটা যখন গেছে, তো যাওয়ার পরে না, সেই সময় কি করেছে, ও অনেকটা যাওয়ার পরে ও দাঁড়িয়েছে, যে তখন ওর শাশুড়ি এইরকম ওর দিকে ঘুরেছে, ঘুরে হঠাৎ করে কি করেছে না, ওর পেটের মধ্যে এরকম হাতটা দিয়ে রেখেছে। যখন মানে একটু মানে জোরেই হাতটা দিয়ে এরকম পেটটার ধরে না, যেন মনে হচ্ছে কি এরকম মোচড় দিচ্ছে, হ্যাঁ, পেটটার মধ্যে এরকম করছে। আর না বলছে কি যে যখন উনি এরকম করছে, ওনার মুখ দেখা যাচ্ছে না, মানে সব ওই ঘোমটাটার মধ্যে মুখটা রয়েছে, শরীর দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কিছু একটা বিড়বিড় বিড়বিড় করে বলছে। আর বলছে যে যখন আমাকে এরকম করছে, হঠাৎ করে আমার জানি কি হলো, মাথাটা মানে এইরকম মানে ঘুরে গেল, হ্যাঁ, মাথাটা ঘুরে গিয়ে ও তখন ওইখানে পড়ে গেছে। ওখানে যখন ও পড়ে গেছে, ও বলছে যে পড়ার কতক্ষণ পর ওর জ্ঞান এসেছে, সেটা ও মানে ওর তখন আর হুঁশ মানে বুঝতে পারছে না যে আমি কখন এখানে এসেছি, যখন জ্ঞান আসার পরে আর আমার সাথে কি হয়েছে। তখন ও কি করেছে, রত্না কি করেছে, মানে যখন জ্ঞানটা এসেছে, থতমত খেয়ে আমি এইখানে কেন, হ্যাঁ, এবার ওর ভয় করতে লেগেছে যে আমি তো ঘরে ছিলাম শুয়ে, তাহলে আমি এইখানে কি করে আসলাম। তখন ওর মনে পড়েছে যে হ্যাঁ, আমাকে তো আমার শাশুড়ি মা ডেকেছে, তো কোথায় শাশুড়ি মা। তখন ওর প্রচন্ড পরিমাণে মানে মানে হাত পা কাঁপছে ভয়ের চোটে। এক তো জায়গাটার ভয় পাচ্ছে, আর দ্বিতীয়ত ও ভয় পাচ্ছে যে এই কথা যদি আমি চলে এসেছি, যদি বাড়ির কেউ জানতে পারে, হ্যাঁ, যে আমাকে এতটা সাবধানে করে আর আমার পক্ষে এই জিনিসটা তো আমার পক্ষে ভালো হলো না, হ্যাঁ, এই একটা ভয়, যে মানে ওর এবার চিন্তা হচ্ছে যে আমার সন্তানটার যদি কিছু হয়ে যায়। ভয়ের চোটে ও কোনো রকমে দৌড়িয়ে ঘরের মধ্যে এসে দেখছে শাশুড়ির ঘরে শাশুড়ি শুয়ে রয়েছে, কেউ নেই, মানে কেউ যে ওকে ডেকেছে সেই রকম কোনো প্রমাণ ও বাড়িতে এসে পায়নি। হুম, তো সেই রকম প্রমাণ যখন ও বাড়িতে এসে পায়নি, তখন কি করেছো, এই কথাটাকে ও বেমালুম চেপে গেছে, যে জানে এবার এই কথাটা যদি আমি বলি, কোনো কারণে যদি বাচ্চার কোনো কিছু হয়, হ্যাঁ, তাহলে টোটাল দোষটা আমার উপরে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এরা আমাকে মানে বকতে পারে নানান রকম ভয়ের চোটে। ও এই কথাটা বেমালুম চেপে গেছে, হ্যাঁ। তো যখন এই কথাটা চেপে যাওয়ার পরে, বাড়ির লোক তো কিচ্ছু জানে না, বাড়ির লোক যেরকম ওকে সেই সাবধান, রাত্রেবেলা বেরাতে দিচ্ছে না, দুপুরবেলা বেরাতে দিচ্ছে না, নানান রকম খাবার, ভাত খাওয়ার পর কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে, মাছ টাছ খেলে, যেহেতু ওরকম একটা ওদের পাড়ায় বদনাম আছে। এবার কি করেছে, ওই ব্যাপারটা আস্তে আস্তে ওই মানে আসার করতে শুরু করেছে, যে ওর শরীরের মধ্যে তখন ওই যে রাত্রির বেলা আমাকে ওকে ডেকেছিল, তো রাত্রির বেলা ওকে তখন ওই কাল পিশাচি নিশির রূপ ধারণ করে ওকে ডেকে নিয়ে গেছে। আর ওর শরীরের মধ্যে তখন একটু একটু করে, ওর যতদিন ওরকম বাচ্চা পেটের মধ্যে বাড়ছে, তো আস্তে আস্তে একটু একটু করে ওর ভেতরেও কাল পিশাচি হাবি হয়ে আসছে, ওই বাচ্চা রূপে ওর পুরো শরীরটাকে কাল পিশাচি বশে নিয়ে নিয়েছে, হ্যাঁ। তো বশে নিয়ে নিয়েছে। এইবার সিমটমটা হচ্ছে, একদিন কি করেছে, ওরা স্বামী স্ত্রী দুজনে শুয়ে রয়েছে, তো তখন কি করেছে, হঠাৎ ওদের ঘরের মধ্যে না টিনের চালাটা টিনের ছিল, তো তা সেখানে না এইরকম বেড়া দিয়ে বলল যে একটা এরকম লফট যেরকম হয়, বেড়া দিয়ে ওই রকম করে দিয়েছে। তো ওই ওর ওটার উপরে না ওরা জিনিস ফিনিস এরকম রাখতো, হ্যাঁ, ওই লফটের উপরে জিনিস টিনিস এরকম রাখতো, মই দিয়ে ওরা ওই উপরটার মধ্যে মাচা মতন আর কি, মই মাচা না, ওটা ইয়েই বলে, ওই লফটি, মানে ওরা একটা কিছু বলে, হ্যাঁ। তো ওইটা ওই সিঁড়ি দিয়ে উঠতে হতো, মই টাইপের সিঁড়ি দিয়ে উপরে উঠে
ধান রাখতো, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই খাবার টাবার মোয়া মুরকি নাকি বলে বানিয়ে বানিয়ে ওই টঙ্গের ওপরে রেখে দিত। তো এখন একদিন কি করেছে, ওই রাতের বেলা না ওইটার মধ্যে ইঁদুরে খুব মানে ছটপট ছটপট ইঁদুর দৌড়াদৌড়ি খাচাম খাচাম এরকম ইঁদুরে করে যাচ্ছে। তো যথারীতি না ওই দিলীপের ঘুম ভেঙে গেছে। যখন দিলীপের ঘুম ভেঙে গেছে ও তখন না উঠেছে, এবার এটা কিন্তু রত্নারও ঘুম ভেঙে গেছে ওই আওয়াজে। তখন দিলীপ বলছে দেখি তো, সে মাচায় উঠে দেখি তো যে ওপরে কি আছে, এরকম ইঁদুরেই বোধহয় উৎপাত করছে, তো রাতভর তো ঘুমাতে পারবো না, হ্যাঁ তাহলে আমি এক কাজ করি, উপরটায় গিয়ে দেখে আসি। হ্যাঁ, তখন রত্না বলছে কি তুমি এইখানে দাঁড়াও, আমি ওপরটায় গিয়ে দেখে আসি। তা বলছে ঠিক আছে, আমি হারিকেন নিয়ে এরকম দাঁড়াচ্ছি, তুমি যাও। তো দিলীপ কি করে, ও তো মই বেয়ে ওপরে উঠতে পারবে না একটা হারিকেন নিয়ে, তা দিলীপ দাঁড়িয়েছে। হ্যাঁ, তো ওকে প্রথম বললো, রত্নাকে বললো কি দেখো তুমি কিন্তু উঠতে পারবে না, এই অবস্থায় তুমি উঠো না। রত্না জিদ করছে যে না আমি উঠছি, তুমি এখানে দাঁড়াও, আমি এখানে দাঁড়াতে পারবো না, আমি উঠছি। তো যখন মই বেয়ে কত মানে সাবলীল ভাবে ও মই বেয়ে যে উঠে যাচ্ছে, ওই ওঠাটার মধ্যে মানে গিরগিটি টিকটিকি যেরকম ওঠে ঠিক ওইভাবে তত্তর করে, মানে ওর যে একটা ওইভাবে যে ওর যে মানে শারীরিকভাবে ও যে একটু হালকা মানে ইয়ে করে শরীরটা ভারী হয়ে গেছে, ওরকম কিছু না, যেন মনে হচ্ছে একটা হালকা শরীর, মানে এটা ওর কোনো ব্যাপার না, ও যেন মনে হয় কতবার এরকম চড়াই উতরাই করেছে। ঠিক ওইভাবে ও তত্তর করে যখন মানে কয়েকটা ধাপ পেরিয়েছে, ঠিক সেই সময় দিলীপ লক্ষ্য করছে ওই যে ওর হারিকেনের আলোটা না এইভাবে গিয়ে যখন ওই ওপরটায় যখন আলোটা ওর গায়ে গিয়ে পড়েছে, তখন দিলীপ দেখছে যে ওই রত্নার শরীরটা একটা মানে শ্যাডো পড়েছে, যে ছাওয়াটা পড়েছে, ওই ছাওয়াটা একটা বিভৎস একটা বিভৎস নারীর, ওইটা মানে রত্নার শরীর না, রত্নার শরীরকে ছাপিয়ে একটা শরীর গেছে, সেই শরীরে ও দেখতে পাচ্ছে, মানে ও ওইখানে ওই যখন হারিকেনটা ধরে দাঁড়িয়ে আছে, হারিকেনের আলোতে ও দেখতে পাচ্ছে যে ওর গায়ের যে ছাওয়াটা পড়েছে, বলছে কি টোটাল একটা অন্য মূর্তি, সেই ছাওয়াটার মধ্যে আঙুলগুলি এইরকম লম্বা লম্বা, তার মধ্যে বড় বড় নখ, মানে আঙুলগুলি না এইভাবে এরকম হিল্লোল করছে আঙুলগুলি। হ্যাঁ, আর মুখটা বিভৎস লম্বা, নাকটা বিভৎস লম্বা, একটা মানে সেই কার্টুনের যে এরকম সেই বুড়িমাদের দেখায় না, ডাইনি বুড়িমাদের যেরকম কার্টুনে দেখায়, বলছে একদম ওই রকম একটা ওর যে ছায়াটা পড়েছে, আর ছায়াটা ও যে ও তো নড়ছে, ও তো উঠছে, সেই যে একটা বডির যে ওর মুভমেন্টটা, কিন্তু ছায়ার মুভমেন্টটা কিন্তু অন্যরকম। বলছে রত্না যে মুভমেন্টটা করছে, ছায়া কিন্তু তার উল্টো একটা ভয়ঙ্কর একটা ডাইনির একটা ভয়ঙ্কর একটা ওই ওর ওই ছায়াটা ওই রকম হচ্ছে। বলছে আমি না মানে এতটা ভয় পেয়ে গেছি, এতটা ভয় পেয়ে গেছি, আমি বুঝতে পারছি না যে আমি ঠিক দেখছি নাকি ও, কিন্তু ওর কিন্তু রত্নার ওই সমস্ত ইয়ে নেই, রত্না একদম তত্তর তত্তর করে যখন ওপরে উঠে গেল, তখন ও হালকা একটু না কাঁপছে দিলীপ। হ্যাঁ, ও তখন হারিকেনটা নিয়ে রত্নার পেছন 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 উঠছে। রত্না কি করেছে, এক লাফে একদম লফটের ইয়েতে উঠে গিয়ে না মানে চোখের নিমিষে, বলছে চোখের নিমিষে একদম 4-5টা আপনার হাত দিয়ে এরকম ইঁদুর ছোটাছুটি করছে, ওই খাবার কিছু পড়েছিল নিতে গিয়ে, মোয়া মুরকি এরকম কিছু ছড়িয়ে গিয়েছিল, এবার ইঁদুরগুলি কি করছে, ওইগুলি এরকম দৌড়ে দৌড়ে খাচ্ছে। বলছে আমার চোখের সামনে মানে আমার বউ আমার চোখের সামনে টপাটপ টপাটপ করে হাত দিয়ে 4-5টা ইঁদুর, মানে ওর কোনো হুঁশ নেই, ওই ইঁদুরগুলিকে এমন করে ধরেছে যেন কোনো বাচ্চার হাতে খেলনা। ওই রাত্রে তোমরা একবার ভাবো যে
এত ওই ধরনের ভয় পেয়েছে। আর তার মধ্যে ওর ওর বউ, যাকে কিনা ও এত দিন ধরে চেনে, তাকে টোটাল ওই রাত্রির বেলা ওর কাছে মনে হচ্ছে যে মানে অন্য কোনো জগতের কোনো জীব। আর ও রীতিমতন এত খুশি ওই ইঁদুরগুলি হাতের মধ্যে ধরে, মানে এইরকম এরকম পিষছে ইঁদুরগুলিকে, মানে আনন্দ পাচ্ছে এরকম। আর ওর চোখ মুখে মানে একটা আনন্দ, একটা তৃপ্তি, একটা মানে এইরকম একটা ওর চোখ, ওই দেখে না প্রচন্ড পরিমাণে দিলীপ সেই সময় ভয় পেয়ে গেছে। কিন্তু তথাপি কিন্তু ও হাতের মধ্যে ওই ইঁদুরগুলিকে নিয়ে ওই রকম ওদেরকে নির্যাতন করছে। আর ও এতটা খুশি, আর ইঁদুরগুলিও মানে মরণ মানে বাঁচার জন্য ওর হাতের মধ্যে ছটপট ছটপট করছে। তো ও তখন বলছে, এই কি করছো তুমি, ফেলো এগুলি। তখন ও হাসতে হাসতে না, ও বলে না ফেলবো না, আমার রাত্রিবেলা আমাকে ঘুমাতে দিচ্ছিল না, আমি এগুলিকে ফেলবো না বলে ও ওই রকম করে তখন ওর হাত এইরকম চেপে ও আস্তে করে নামিয়ে নিয়ে যায়, পড়ে না যায়। দুটো হাত ওই রকম, আর ও একদম বাচ্চাদের মতন একদম ওরকম করছে। হ্যাঁ, তখন ও আস্তে আস্তে ওকে নিয়ে আসে, নিয়ে আসার পর তখন বলছে ফেলো এগুলি, শিগগির ফেলো। হ্যাঁ, তো সেই রাত্রে ওই ঘটনা যখন ঘটেছে, ঘটার পরে ও সারা রাত দিলীপ ঘুমাতে পারেনি। এখন ও মনে মনে ভাবছে যে এই কথাটা আমি কি বাড়িতে বলবো, আবার ভাবছে না না হয়তো যে এইরকম এত উৎপাত করছিল দেখে হয়তো রাগের চোটে ও এই জিনিসটা করেছে। তো ফার্স্ট দিন তো গেল এইরকম একটা ঘটনা। আবার বেশ কিছুদিন, হ্যাঁ বেশ কিছুদিন আর একটা ঘটনা একটা ঘটেছে। এইটা ঘটেছে একদম বাড়ির সবার সামনে, মানে বাড়িতে প্রত্যেকটা লোক রয়েছে, তার মধ্যে মানে কি করে এরকম একটা ঘটনা বলছে যে একটা এই তেঁতুল বিছা হয়, একদম বলছে কালো মিশমিশে একটা তেঁতুল বিছা, তেঁতুল বিছা লাল হয়, কিছু একটা বিছা বললো যে এরকম বড় কিন্তু কালো কালো একটা মিশমিশা একটা এত বড় একটা বিছা। হ্যাঁ, সেই বিছাটা বলছে যে এরকম ওদের খাট থেকে, খাটের তলায় বোধহয় ছিল, খাটের তলা থেকে যখন বিছাটা এরকম বেরিয়ে যাচ্ছে, বলছে সেই সময়তেও ওই রকম রত্না কি করেছে, একদম খাপ করে ওই বিছাটাকে হাতে তুলেছে। যখন বিছাটাকে এরকম হাতে তুলে না, মানে এই রকম করে মানে ওর দৃষ্টিটা, মানে বিছাটাকে ও কিছু একটা, মানে ওর কথা শুনছে, মানে বিছারও ওর হাত থেকে নড়ার মানে ও একটা মানে বলছে কি যে মানে কিছু একটা ওর চোখের থেকে এমন একটা কিছু দৃষ্টি ও একভাবে তাকিয়ে রয়েছে যে বিছাটা পুরো অবাস হয়ে গেছে। ওর মানে একটা ইন্দ্র জালের মতন ওর চোখে পড়েছে, বিছাটা ওর হাতময়, ওকে কামড়াচ্ছেও না, ওর হাত থেকে ছিটকে পড়েও যাচ্ছে না। বলছে পুরো হাতময়, যেন মনে হচ্ছে ও ও ওকে মানে বলছে কিছু। আর ওই বিছা পুরো ওর হাতময়, একবার এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে, এরকম করছে। আর সেই সময়টুকু বলছে যে ওর কোনো হুঁশ নেই, ও এক দৃষ্টি যেন মনে হচ্ছে ওকে ওই রকম হুকুম দিচ্ছে যে মানে ও ওকে খেলাচ্ছে রীতিমতন, বিছাটাকে ও খেলাচ্ছে যাকে বলে। তো সেই সময় তখন ওর শাশুড়ি ছুটে এসে, সবাই মোটামুটি ছুটে এসে এরকম হাতের মধ্যে এরকম যখন মেরেছে, বিছাটা এরকম ছিটকিয়ে পড়েই বিছাটা তখন কোথায় মিলিয়ে গেল, ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এবারে ওর না তখনও ওই রকম এক জায়গায় দাঁড়িয়ে ওই রকম করছে, তখন ওর শাশুড়ি ওকে ঝাঁকাচ্ছে, এই বৌমা তোমার কি হয়েছে, কি হয়েছে, আরে এক্ষুনি যদি হাতের মধ্যে এরকম কামড়িয়ে দিত তখন কি হতো বলো তো, তুমি এইরকম অবস্থায়। হ্যাঁ, তখন ও হঠাৎ করে ওর তখন রত্নার হুঁশটা ফিরেছে। এখন কি হয়েছে, ওই যে কাল মানে যে কাল পিশাচি ওর ওপরে মানে ওকে এইভাবে ওকে বশ করে ফেলেছে, ওর অধীনে করে ফেলেছে, যে এমনভাবে ওর অধীনে করেছে যে মানে ও এখন আর কিছু করছে না, এগুলি কিন্তু ওর শরীরের ভেতরে যে কাল পিশাচি বাস করেছে, ওই কাল পিশাচি ওকে ওকে করাচ্ছে এইগুলি, ও পুরোপুরি ওই বশে ও রয়েছে। তো এখন এই নিয়ে না মানে বাড়ির লোকের একটুখানি মানে ভেতরে ভেতরে মানে অসন্তুষ্টি, একটু ভয়। হ্যাঁ,
যে ও এইরকম কেন করছে। তারপরে এরকম অনেক ঘটনা ঘটেছে, যেমন কি বলছে যখন তখন হঠাৎ হঠাৎ করে মানে বসে বসে কাঁদছে, যখন তখন বসে বসে ঘরের মধ্যে সে যেন মনে হয় একদম কান্না, কি একদম মরা কান্না জুড়ে দিচ্ছে, কি মানে এরকম উঠে উঠে কাঁদছে। তখন বাড়ির লোক বলছে কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? হ্যাঁ, তখন আমি কাঁদিনি তো, মানে একদম পুরো পাল্টি অন্য জিনিস এইরকম। হ্যাঁ, তো তখন বাড়ির লোকের আস্তে আস্তে ওর ওর প্রতি না একটা যে ওর সাথে কি হচ্ছে, হ্যাঁ, তা এটা তো ঠিক না, এটা কি মানে ওরা বাড়ির লোক মানে খাচ্ছে দাচ্ছে চলছে ফিরছে, কিন্তু সবসময় চিন্তা বৌমার উপরে চিন্তা থাকতো, যেহেতু ওর প্রেগনেন্ট অবস্থা রয়েছে, তো সেই জন্যেই ওর উপরে একটা সবসময় একটা চিন্তা থাকতো যে ওকে নিয়েই যেন বাড়ির লোক ব্যস্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, পাশের বাড়ির একটা মানে পাশে যে ওদের বাড়ি আছে ওখানকার ওই বাড়ির মেয়েটা না একটা বিড়াল পুষতো, প্রচন্ড পরিমাণে বিড়াল ভালোবাসতো ওই মেয়েটা। হ্যাঁ, তো ও বিড়াল পুষতো, তো ওই বিড়ালটা কি করেছে, সব বাড়িতে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো একদিন কি করেছে, ওই দিলীপদের বাড়ির মানে ওদের বাড়ি দিলীপদের বাড়ির মাঝখানে বিড়ালটা বোধহয় কারোর বাড়ির থেকে মাছ ফাছ চুরি করে এনেছে, ওই মাছ ও ওইখানে বসে বসে খাচ্ছে। হ্যাঁ, তো ওই মাছটা যখন ও বসে বসে খাচ্ছে, আর সেই সময় মানে ওর একটা কি ছিল, বলছে যে হঠাৎ করে না ও যে ওর যাওয়া আসাটা না এমন হয়েছিল, মানে মনে হতো কি ও যেন আওয়াজ হতো না কোনো, মানে কেউ কথা বলছে বা খাচ্ছে, ওকে ডাকা হলো খেতে আসো, তো এবার ভাত বেড়ে ওকে ডাকা হলো যে বোমা খেতে আসো, মুখটা তুলেই দেখতো কি ও দাঁড়িয়ে আছে পাশে, মানে কি লোক একদম চমকে যেত। এই জিনিসটা সবার সাথে হতো, মানে শ্বশুর ধরো ওকে বলেছে যে আমাকে মানে মুড়ি ঠুড়ি মেখে এরকম যে যাও শ্বশুরকে দিয়ে আসো। হ্যাঁ, তো শ্বশুর বসে রয়েছে, মানে হঠাৎ দেখছে যেই মানুষটা দেখলো এখানে কেউ নেই, সেই মানুষটা চুপ করে বসে রয়েছে, হঠাৎ দেখলো ওর সামনে এরকম মুড়ির বাটিটা এরকম চমকে যেত যে ও তুমি কখন আসছো, এইরকম একটা ওর ওর চলাফেরাতে এইরকম একটা ব্যাপারও ছিল। তো যাই হোক, এখন ওই যে বিড়ালটা মাছ খাচ্ছিল, তো সেই সময় রত্না কি করেছে, আস্তে করে ওই বিড়ালটার ওখানে গেছে। হ্যাঁ, বিড়ালটা ওখানে গিয়ে ওনা কি করেছে, মানে ওই সেই সময় যেই মেয়েটা বিড়ালটা পোষে ও তখন ওর পুষিকে নিতে এসেছে। হ্যাঁ, ও তখন ওই পিসি পুষি খুঁজতে খুঁজতে ও নিতে এসেছে, ও তখন দেখছে রত্না কি করেছে, আস্তে করে বিড়ালটার ওখানে গিয়ে এই হাতটাকে জাস্ট এইরকম করেছে। হ্যাঁ, এইরকম যখন করেছে, বলছে বিড়ালটা তখন একদম পুরো পাথরের হয়ে গেছে, মানে দৃষ্টিটা পুরো ওর দিকে, মুখের খাবার মুখেই পড়ে রয়েছে। বেড়ালটা বলছে যে পুরো যেন মনে হচ্ছে ও জমে গেছে পাথরের মতন হয়ে, ওর দৃষ্টি এক, দুইজন দুজনের দিকে এইভাবে তাকিয়ে রয়েছে। তারপরেই কি করেছে, ও আস্তে আস্তে গিয়ে একদম বেড়ালটাকে এমন করে ধরেছে, কিন্তু বেড়ালটার মুখ থেকে ট্রু আওয়াজটা করছে না, বেড়ালটা মানে মনে হচ্ছে যেন ওর কথা পালন করছে, ভয়ে ওর দিকে এরকম তাকিয়ে রয়েছে, কোনো কথা না, ছটপট করছে না, কিন্তু বেড়ালটা যে কষ্ট পাচ্ছে এইটা আবার যার বেড়াল সে বুঝতে পেরেছে। বুঝতে পেরে তখন ও ছুটে এসেছে, বৌদি তুমি বিড়ালটাকে এইভাবে ধরেছো কেন, বিড়ালটাকে ছাড়ো। যত ওকে বলছে তুমি বিড়ালটাকে ছাড়ো, ও তত কি করছে, আরো বেশি করে নিপীড়ন করছে ওই বিড়ালটার ওপরে। হ্যাঁ, খুব মজা পাচ্ছে, মানে হাসছে রীতিমতন, আর ওই বিড়ালটাকে কষ্ট দিচ্ছে। তো তখন সেই সময় কি করেছে, যার বিড়াল ও তখন ছুটে এসেছে, ও তখন ছুটে এসে যখন হাত থেকে বিড়াল ধরতে গেছে, বলছে যে সেই সময় নাকি বলে বিড়াল তো হাতে আছেই আছে, ওর হাতটাকে তখন ধরেছে রত্না, ওর হাতটাকে ধরে পুরোপুরি হাতটাকে এরকম মোচকিয়ে দিচ্ছে, এক হাতে বেড়াল রয়েছে আর এক হাতে ও তখন যার বেড়াল তার হাতটাকে পুরো মুড়িয়ে মোচকিয়ে দিয়েছে। এইবার তো ও চিৎকার করছে, প্রচন্ড পরিমাণে চিৎকার করতো, ব্যথা লাগছে, হাতটাকে তো দুমড়িয়ে মুচড়িয়ে দিয়েছে। তখন ওর প্রচন্ড যখন ব্যথা লাগছে ও চিৎকার করছে,
তো তখন কি করেছে, ওই 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 মেয়েটার বাড়ি থেকেও সব ছুটে এসেছে, আর দিলীপদের বাড়ির থেকেও ছুটে এসেছে, এত চিৎকার, মা গেলাম, বাঁচাও বাঁচাও, মা গেলাম গেলাম, এরকম করছে। তো ওই দৃশ্য যখন দেখেছে যে রত্না ওই রকম দাঁড়িয়ে, এক হাতে বেড়াল আর এক হাতে ওর রত্নার যে আশেপাশে এই যে লোকজন এসেছে, ওর সেইটাতে কোনো দৃষ্টি নেই, ও খুব মজা পাচ্ছে, এরও হাত মুচকিয়ে দিয়ে, আর বেড়ালটাকে ওরকম হাতের মধ্যে চেপে ধরে ও মানে খুব মজা পাচ্ছে, কিন্তু ও দাঁড়িয়েও রয়েছে। দাঁড়িয়েও রয়েছে। তখন বাড়ির লোক, দুই দিকে লোক এসে ওকে মানে ওর ঐশ্বরিক শক্তি রত্নার ভেতরে যে ছাড়াতে পারছে না। তারপরে দুই বাড়ির লোক এসে মানে ধস্তাধস্তি করে যখন হাত থেকে ছাড়িয়ে দিয়ে, জানে বেড়ালটা তো পুরো মানে হাঁপ মরা হয়ে গেছে, এইরকম পড়েই মাটিতে একদম পুরো থেবড়ে গেছে। আর ওই মেয়েটা চিৎকার করছে হাতটাকে নিয়ে, যে এরকম হাতে এতটা জোর ওর লেগেছে। তো তখন এইবারে তো ওই বাড়ির সাথে এই বাড়ির প্রচণ্ড পরিমাণে ঝগড়া হচ্ছে, যে তখন না ওই যেই বাড়ির বেড়াল, ওই ভদ্রলোক তখন বলছে কি যে তোমার বৌমা কি পাগল হয়ে গেল, না তোমার বৌমাকে ভূতে পেয়েছে। হ্যাঁ, এই কথাটা তখন ওই ওই ভদ্রলোকের মুখ থেকে এসেছে, যে তোমার বৌমা কি পাগল হয়ে গেছে, নাকি তোমার বৌমাকে ভূতে পেয়েছে। হ্যাঁ, আমার মেয়েকে এরকম করছে, বেড়ালটাকে এরকম করলো। তখন ওই কথাটা শোনার পর না, তখন দিলীপদের প্রত্যেকের মানে মনে এসেছে যে হ্যাঁ, সত্যিকারের কথা, এটা তো আমরাও কদিন ধরে ভাবছি যে এটা কেন হচ্ছে, যে সত্যি হলেও হতে পারে, হয়তো কোনো ভূতের মানে ওর ভূতের নজর দৃষ্টি ওর ওপরে এসছে, না হলে সত্যিই ওকে ভূতে পেয়েছে। হ্যাঁ, তখন তো যাই হোক ওকে বৌমাকে ঘরে নিয়ে এসেছে, ঘরে নিয়ে এসে ঘরে বসিয়েছে, বসিয়ে এবারে তো সব ও বোঝাচ্ছে যে কেন করেছো। আর এর মা কি করেছে, ওই বাড়িতে চলে গেছে, ওই বেড়ালালা বাড়িতে চলে গেছে। চলে গিয়ে তখন দিলীপের মা বলেছে যে দাদা আমি একটা কথা বলি, যে একটা কথা বলি, আমি না এরকম একটা কথা অনেক দিন ধরেই ভাবছিলাম, তো আপনি যখন বললেন তখন আমি দাদা আমার বৌমাকে আমি এরকম তখন বললো সিমটমগুলি, যে বেশ কিছুদিন ধরে আমার বৌমা এরকম করছে, তা আপনি যে বললেন যে ভূতে ধরার কথা, তো হয়তো মনে হয় সত্যি আমার বৌমাকে ভূতে ধরেছে। তখন বলল যে আপনি কি বলছেন এই কথা, যে আপনার বৌমাকে ভূতে ধরেছে, আমরা তো তখন ঝগড়ার সময় বলেছি। তখন টোটাল পুরো সব ঘটনা, তারপরে যে হঠাৎ হঠাৎ করে চলে আসে, হ্যাঁ, পায়ের আওয়াজ হয় না, যেন মনে হয় হাওয়ার ওপর দিয়ে আসছে, যে একটা মানুষ পাশে এসে দাঁড়ালে বোঝা যাবে এরকম না, সবাই আটকে উঠতো এরকম দেখে। তারপরে না ওর বলছে যে ওর শরীরের ভেতর থেকে না একটা মানে ওই মানে গন্ধ, একটা বিকট একটা গন্ধ, মানে আষ্টানি গন্ধ বা বাসি মরায়, মানে এই টাইপের কোনো গন্ধ যেন সবসময় ওকে ঘিরে রাখতো। হ্যাঁ, সরি। তো তখন বলল যে কথাটা আপনি ঠিকই বলেছেন, আমরা যে ওর রূপটা দেখলাম, যেভাবে ও দাঁড়িয়েছিল, তো সত্যি হলেও হতে পারে যে ওকে ভূতে পেয়েছে। হ্যাঁ, এটা হলেও হতে পারে। তখন বলছে যে তাহলে কি করা যায়, এর তো একটা তার ব্যবস্থা করতে হবে। তো এই সময় এমনিতেও একটু সাবধানে থাকা ওর উচিত ছিল, তা আমরা তো ওকে সাবধানেই রেখেছি, আমরা তো বুঝতে পারছি না যে কি হয়েছে ওর সাথে। তো সেই সময় উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি বৌদি চিন্তা করবেন না, এরকম আপনি যান, আমি এইটা নিয়ে আলোচনা করছি, যে সত্যি তো এই অবস্থাতে, এই জানেনই তো এরকম 25 বছর আগে আমাদের এই রকম একদম সেম এই রকম তো ঘটনা ঘটেছিল, এই নিয়েই তো আমরা ভয়ে থাকি। তো ঠিক আছে, তখন ওই যে পাড়ার যে মানে মোড়ল টাইপের হয়, তখন ওনার বাড়িতে গিয়ে এই ধরনের আলোচনা করলো, যে ওই বাড়িতে এইরকম দিলীপদের বাড়িতে কিন্তু এইরকম একটা ঘটনা হয়েছে, যেটা কিনা 25 বছর আগে এইরকম প্রেগনেন্ট মহিলাদের মানে এরকম ডেকে ডেকে নিচ্ছিল। তো ও তখন তার বাড়িতে যেরকম ঘটনা ঘটেছিল, ওদের বাড়িতে কিন্তু ওই ঘটনা ঘটছে। এইবারে তো ওরা প্রচন্ড চিন্তায়, মানে বললাম না যে আমি আগেই বলেছিলাম যে পাড়ার লোকের কিছু হচ্ছে, মানে পাড়ার লোকের না, মানে সবার ভেতরে এই জিনিসটা যেন হচ্ছে, এই রকম তখনকার দিনে মনে করা হতো। তখন বলছে যে ঠিক আছে,
এই যে আগের বারে যে 25 বছর আগে যেই মহিলার সাথে হয়েছিল, তো তখন কি হয়েছিল না, তখন একজন গুণিনকে আনা হয়েছিল, সেই গুণিন কিন্তু এর থেকে বার করেছিল, হ্যাঁ, এইটার থেকে বার করে নেওয়া হয়েছিল, ঝাড়পোছ করে অন্য অনেক মানে ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর থেকে মুক্ত পেয়েছিল সেই মহিলা। তখন বলছে তাহলে তাকে তো আর এখন পাওয়া যাবে না, 25 বছর আগের কথা, হ্যাঁ, এখন সে মানে তখন উনি মানে বয়স্ক ছিলেন, এখন নিশ্চয়ই উনি মারা গেছেন, বা যদিও মানে এই আরো বয়স হয়ে গেছে, উনি তো আর এখন আসার মতন না। তবে আমরা শুনেছি যে ওনার ছেলেও এই কাজ করে, বলছে সেই সময় নাকি বলে ওনার ছেলেও এসেছিলেন এই এই কাজটা করতে, হ্যাঁ। তখন বলছে ঠিক আছে আমরা খবর দিচ্ছি, খবর দিয়ে দেখি ওনাকে আনানো যায় কিনা, হ্যাঁ। তো যাই হোক সেই সময় ওরাই মোড়লের বাড়ির থেকে লোক গিয়ে যখন ওনাকে খবর দিয়েছে, তো তখন সেই গুণিন সত্যি সত্যি গুণিন মারা গেছেন, কিন্তু ওনার ছেলে, এখন ওনার ছেলে ছোটোর থেকেই ওই গুণিনের সাথে এসে এসে এগুলি করতো, হ্যাঁ। তো সেই সময় ওই গুণিনও এসেছিল, এসে ওই সব ওই যে মানে ওই যে বিধিগুলি, সেই বিধিগুলি উনি ভালো করে জানতেন, সেই জন্যে তখন ওনার ছেলেও এখন গুণিন, তখন ওনার ছেলেকে ডাকা হলো। ওর ছেলে যখন সব শুনেছে, সব শুনে তখন উনি বলল যে কাল পিশাচি, যে 25 বছর আগে যেই কাল পিশাচিকে আমার বাবা কিনা পুরো মানে ধ্বংস করে দিয়েছিল, সেই কাল পিশাচি কিন্তু আমি যখন সব শুনলাম যে মানে কালকে ও জয় করেছে, যেহেতু ও কালকে জয় করেছে, সেই জন্য ও ও যাকে বশ করতে চাইছে, বিশেষ করে পশু, বিশেষ করে পশুকে বশ করতে চাইছে, ও পশুকে বশ করতে পারছে, তার মানে ও কিন্তু ভয়ানক, ওকে কিন্তু মানে কি যে ও করতে পারে আর কি যে পারে না, বিশেষ করে বাচ্চা, হ্যাঁ। তো সেই জন্যে তোমরা এক কাজ করো। আর ও আর একটা জিনিস ঘটেছিল, একদিন কি করেছিল, ও দূরের জিনিস বুঝতে পারে, একদিন কি করেছিল, ওই রত্না চাল নিচ্ছে, তো শাশুড়ি বলছে যে ও মা তুমি ওকে রান্নাঘরে ঢুকতে দিত না, যে আগুনের তাপে রান্না বান্না করবে কষ্ট হবে, বাইরের বাইরের কাজ করতো, তা বলছে বৌমা তুমি চাল দাও আর কি, আজকে রান্না হবে চাল দাও। তখন রত্না কি করেছিল, মানে যেই চাল ওরা প্রত্যেক দিন রান্না করে তার থেকেও বেশি চাল, 1 কৌটো চাল, বলছে ওই কুনকো বলেছে যে 1 কুনকো চাল বেশি নিয়েছে। তখন বলছে সে কি তুমি এতটা চাল দিলে কেন, এতটা চাল তো লাগবে না। ও সেই সময় নাকি বলেছে যে হ্যাঁ এতটা চাল লাগবে, ননদ আসছে তো, হ্যাঁ, বলে ননদ আসছে, এই চালটা লাগবে। তার মানে ননদ আসছে কথাটা ও কি করে জানলো, তখন ওই গুনিনও একই কথা বলছে যে ও কিন্তু দূরের সবকিছু পড়তে পারে, সবার সবকিছু পড়তে পারে, তার মানে ও অনেকটা ভয়ানক, হ্যাঁ। তো সেই কারণে তোমরা ওর সাথে যখন থাকো, নর্মাল থাকো, ও কিন্তু সব বুঝতে পারবে, সব ধরতে পারবে। তখন কিন্তু ও ওই যে মানে যার যেই তোমার বৌমার শরীরে আছে, তখন উনি বললেন যে গাছ আর ফল দুটোই কিন্তু তখন থাকবে না, এমনিও কিন্তু এখন ফল থাকবে না, হ্যাঁ, এমনিও কিন্তু ফল থাকবে না, মানে ওই বাচ্চার কথা বলছে, গাছ বাঁচাতে তুমি পারবে। ও যদি জেনে যায় যে আমরা জেনে গেছি যে ওর অস্তিত্ব আমরা টের পেয়েছি, তাহলে কিন্তু তোমরা গাছও বাঁচাতে পারবে না। তো এই কথা বলে তখন উনি কি করলেন, একটা তেল একটা তেল দিলেন, যে এই তেলটা তোমরা মানে ওই বাড়ির লোককে, মানে ওই দিলীপদের বাড়ির লোককে প্রত্যেককে বললো এই তেলটা তোমরা মাখবে। এই তেলটা মাখলে কি হবে, মানে ওই ওই তেলটার যে উগ্র অনেক কিছু, যেমন হচ্ছে রক্ত দিয়ে, মাছের তেল দিয়ে, মাছ ধোয়া জল, এই টাইপের অনেক কিছু দিয়ে উনি আরো জড়িবুটি দিয়ে এমন একটা জিনিস তৈরি করেছে, যে কিনা বলছে যে ওর শরীরের গন্ধ, ও যেই ধরনের গন্ধ ভালোবাসে সেই ধরনের গন্ধ এটার মধ্যে, তোমরা কিন্তু কটু গন্ধ হলেও এটা গায়ে মাখো, যে কদিন মানে আমি যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছাচ্ছি, ক্রিয়াগুলি না করছি, এটা মেখে থাকবে, তাহলে ও বুঝতে পারবে না যে তুমি কার কার সাথে যাচ্ছ আর কোন কোন ধরনের আলোচনা করেছো।
তোমাদের মাইন্ড, তোমাদের শরীর ও পড়তে পারবে না, ও গন্ধ পাবে না তোমাদের শরীর থেকে। তো তখন ওই একটা তেল দিল যে এই তেলটা প্রত্যেকে তোমরা ব্যবহার করবে। তো তারপরে উনি পরের দিন উনি তখন ওই মোড়লের বাড়িতে আসলেন। ওই গুনিন তখন মোড়লের বাড়িতে আসলেন। মোড়লের বাড়িতে এসে বলছে যে আমি পুরোপুরি যখন বাবার সাথে এখানে এসেছিলাম, তো সেই সিমটমটাই আমি বুঝতে পারছি, আমি পুরোপুরি বুঝতে পারছি এইখানে যে ওই কালপিশাচি আবার ওর গর্ভে এসেছে, মানে ওকে বশ করে ওই গর্ভ ও নিয়ে নিয়েছে, ওর আয়ত্তে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তখন কি করা যায়, বলছে যে ওই 25 বছর আগে আমার বাবা যখন ওই মহিলাকে কালপিশাচিতে ধরেছিল, তখন ওর যখন ডেলিভারি হয়েছিল, সেই সময় একটা ওই রকমই একটা পিশাচের সন্তান, রাক্ষসের মতন একটা রাক্ষস বাচ্চা জন্ম দিয়েছিল। তো সেই বাচ্চাটাকে ও আমার বাবা যেই জায়গাটায় পুঁতেছে, ওকে অনেক রকম গায়ের মধ্যে বেঁধে অনেক রকমের মন্ত্র পড়ে, মন্ত্রপ্রুত সব সুতো দিয়ে একটা একটা করে মন্ত্র পড়েছিল, আর ওই সন্তানটার শরীরে মৃত সন্তানই হয়েছিল, কিন্তু রাক্ষসের বাচ্চা টাইপের হয়েছিল, মানে ভৌতিক টাইপের হয়েছিল। বেঁধে বেঁধে তখন ও কি করেছিল যে পাশেই, মানে ওদের বাড়ির বেশ কয়েকটা বাড়ি গেলে ওই পেছনটা পরে হচ্ছে একটা খাল, ওই খাল পাড়ে নিয়ে গিয়ে পুঁতে দিয়েছিল। খাল পাড়ে পুঁতে দিয়েছিল আর বলেছিল যে যেহেতু ওই দিকটা কেউ ব্যবহার করে না, তো এখানে কেউ আসবেও না, আর এটাতে কেউ হাতও দেবে না, ওইখানে অনেক গভীর গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল সেই বাচ্চাটাকে। হ্যাঁ, তো এখন কোনো কারণে হয়তো ওই বাচ্চাটা ওইখান থেকে মানে মুক্তি পেয়ে গেছে, পেয়ে এর ওপরে হাবি হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, চলেন তাহলে কোন জায়গাটায়, আমি মানে এতদিনে তো ও তো ছোট ছিল তখন ভুলে গেছে, বলছে কোন জায়গায় আমার বাবা এই মন্ত্র পাঠ করেছিল, এই কালো ইয়ে করেছিল, সেইখানে আমাকে নিয়ে চলেন। সেইখানে যখন গেছে, সেই জায়গাটা একটা এরকম মানে অনেক ব্যারিকেড টাইপের করেছিল, তা সে তো আর এত বছরে নেই, পুরো প্লেন হয়ে গেছে। তো তখন আনুমানিক ওরা একটা চিন্তা করে তখন বলছে যে এই জায়গাটা, সেই জায়গাটা যখন দেখিয়েছে, সেই জায়গাটার মধ্যে ঠিক ওই রকম একটা জায়গার মধ্যে বিশাল বড় একটা গাব গাছ হয়েছে। হ্যাঁ, বিশাল বড় একটা গাব গাছ হয়েছে। তো বলছে যে ওই গাব গাছ মানে ওদিককার লোক খুব একটা যায় না দেখে, প্রথম কথা কবে থেকে গাব গাছটা হয়েছে কেউ জানে না, দ্বিতীয় কথা হচ্ছে যে গাব গাছে একটাও ফল হয় না। ওই গাব গাছে নাকি বলে পরে এরা মানে এটা বুঝতে পারলো যে ওই গাব গাছে না কোনো পাখি বসে, গাব গাছে মানে মোট কথা যে ওইটা যেন মনে হয় যেন একটা শয়তান দাঁড়িয়ে আছে, একটা জ্যান্ত শয়তান। ওই গাব গাছটা দেখলে মনে হয় ওই রাস্তা দিয়ে এমনিও নাকি বলে গাব গাছে নাকি বলে ভূত প্রেতের বাস হয়, তো সেই কারণে ওই গাব গাছ তলায় কেউ যেতেও না। তখন বলছে যে এই গাব গাছটায় যেখানে পোতা মানে যেই জন্ম নিয়েছে, তো উনি অনেকক্ষণ ওখানে বসে অনেক রকমের মানে উনি ওই গুণে অনেক রকম তন্ত্র করে মানে ওই পশুর হাড়, যেহেতু মানে কাল পিশাচ যত পশু পাখির ওপরে ওর প্রভাব হাবি হয়ও, তো ওই পশুর হাড় সব নানান রকম পাখির হাড় দিয়ে ও তখন ওইখানে যখন যেই গুণে ও যেটা বার করলো, সেটা হচ্ছে ওই গাব গাছটা ওই যে মাটির শেকড় অবধি গেছে, ওই শেকড়টা হচ্ছে মানে ওই যে পিশাচ মানে কাল পিশাচটাকে পুঁতেছিল, ও ওইখান থেকে আবার জ্যান্ত হয়ে এই গাব গাছটাই হচ্ছে ওর শরীর। হ্যাঁ, আর ও ওই প্রেগনেন্ট মহিলাকেই আবার সেই 25 বছর আগের ওই ঘটনা, ও তার উপরে হাবি হয়েছে যেভাবেই হোক, এই মহিলার ওপরে ওই এসে ওই কালপিশাচি ভর করেছে। তো তখন বলল তাহলে কি করব, বলছে দেখেন আমি এখনো বলছি যে আপনারা কিন্তু একজনকে পাবেন, আর যাকে পাবেন না সে কিন্তু আপনাদের নয়, সে কিন্তু পুরো কালপিশাচির বশে, আর সে এমনিতেও কালপিশাচি। তো এটা নিয়ে কিন্তু কোনো দুঃখ করবেন না,
কালপেচারির তো সন্তান, তখন বলছে যে বংশ বাড়ানোর আর কি ইয়ে, বলছে আপনি কিন্তু এটা নিয়ে দুঃখ করবেন না। আর আমি যখন আমি মন্ত্র পাঠ করব, এখানে যখন আমি এইগুলি করতে থাকবো, তখন কিন্তু আপনারা ওই বউকে নিয়ে ঘরে থাকুন, ওর কিন্তু তখন ডেলিভারি হবে। হ্যাঁ, তখন বলছে কি করে হবে, মানে তো 9 মাস হবে। বলছে হ্যাঁ, এখনই ওর ডেলিভারি হবে। যে দাই আছে সেই দাইকে বলবে ও মানে কোনো ভয় পেতে না, একা ঘরে ওকে রাখো, আর আমি এইখানে করছি, সবাই থাকো। এই গাব গাছটাকে আমাদের মন্ত্রপুত করে জ্বালিয়ে দিতে হবে। এর শরীর ওই বাচ্চার শরীর একদম কানেক্ট। তখন কি করলো উনি তখন বললেন যে দাইকে অনেক টাকার লোভ মানে দেখালো, না হলে ও ভয় পাচ্ছিল যে যেই সন্তানই হোক তুমি মানে ওখানে থাকো। হ্যাঁ, তারপরে সেই দাই এইদিকে এপাশে দাই ওখানে ডেলিভারি করাচ্ছে, এদিকে বলে কি করে বুঝবো, বলে তুমি নিজেই বুঝবে, ওর সত্যি মানে ওর পেন উঠবে আর ও বাচ্চা হবেই। তো উনি কি করেছে, ওই ভদ্রলোক তখন গুণিন, উনি তখন ওইখানে নানান রকম আচার অনুষ্ঠান করে প্রত্যেককে বলল যে মানে ওই গাছের মধ্যে এরকম কেরোসিন তেল, পেট্রোল এগুলি সব দিয়ে ওই গাছটাকে জ্বালিয়ে দিল। গাছটা যতক্ষণ চচ্চর করে জ্বলছে আর ততক্ষণ ঘরের মধ্যে তখন ওই রকম পেন উঠছে। হ্যাঁ, তো ওই রকম চিৎকার চেঁচামেচি করছে, এরকম ব্যথায় ছটপট করছে, ওদিকে গাছ পুড়ছে। তো ওই রকম যখন বলছে বাচ্চা হয়ে গেল, চিৎকার করে দাই চিৎকার করে পড়ে গেছে একদম। তখন তো সবাই ছুটে ঘরে এসছে যে কি হলো কি হলো, ছুটে এসে মানে প্রত্যেকে বলছে ওই দৃশ্য দেখা যাচ্ছে না। আর যখন ওই গাছটা জ্বলছিল তখন রত্না চিৎকার করছে, জ্বলে গেল, ওর শরীর জ্বলছে, ওর পেটের ভেতর জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, যেন মনে হচ্ছে ছটপট ছটপট করছে, চিৎকার করছে। তো যখন বাচ্চাটা বেরিয়ে গেছে, বাচ্চাটা মনে হচ্ছে যে পুড়ে পুড়ে গেলে যেরকম হয়, যে কালো বেগুন পুড়লে যেরকম হয়, বলছে ওই রকম, যে কি বীভৎস দেখতে। বলছে হওয়া বাচ্চার পাটে পাটে মানে কটা শাড়িতে দাঁত, হ্যাঁ, বীভৎস মাথা, মানে বিশাল বড় একটা বীভৎস মাথা, কানগুলি বীভৎস মানে কুলোর মতন, মানে বলছে যে ওটা দেখা যায় না যে ওটা কি জিনিস। হ্যাঁ, তো ওরকম দাইমা চিৎকার দিয়েছে, ওরাও বাড়ির লোক এসে এসে সব এরকম মানে ওই দেখে ভয়ে থরথর করে সব কাঁপছে। তারপরে ওই দিকের যখন পুরো শেষ গাছ পুরো জ্বলে গেল, আর এদিকে তো রত্না একদম পুরো অজ্ঞান হয়ে রয়েছে, তখন ওই উনি গুনিন এসে তখন ওই বাচ্চাটাকে তুলে একদম পুরো কাপড় দিয়ে বেঁধে প্যাক করে, উনিও তখন ওই রকম যে মন্ত্র বলছে যে এরকম কালো সুতোতে এরকম গিট দিচ্ছে, মন্ত্র পড়ছে, আর ওকে বাঁধছে, ঘুরিয়ে ঘুরিয়ে ওই পোটলাটা বাঁধছে, মন্ত্র পড়ছে, ওরকম বাঁধছে, ওই রকম বেঁধে তারপরে বলছে যে একে আর মাটি চাপা না, একে একদম এমন একটা জায়গায়, খালের এমন একটা জায়গায় নিয়ে যাও যে যেইখান থেকে কিনা আর কোনো এমনিতেও তো পুড়ে গেছে, ওই বাচ্চাটা ছিল জ্যান্ত, আর এই বাচ্চাটা তো পুড়ে গেছে, যেহেতু মানে ওই যখন হয়েছিল সেই মানে পোড়া না, মানে জ্যান্ত বাচ্চা, মানে মরা বাচ্চাই, কিন্তু ওই জ্যান্ত মানে ওরকম জ্যান্তর মতন হাত পা প্রাণ ছিল না, কিন্তু ওই রকম ভাবে পুঁতে দিয়েছিল। আর একে তো পুরো পুড়ে গেছে। হ্যাঁ, এ তো পুরো পুড়ে মানে ওই বেগুন পোড়া হয়ে গেছে। বলছে এর থেকে আর কোনো ইয়ে নেই। তখন ওরা ওই ব্যাগের মধ্যে করে নৌকা করে নিয়ে গিয়ে তারপরে সেই যেই ধরনের যেই জায়গায় কেউ যায় ঠাই না, সেই জায়গায় গিয়ে তারপরে ওরা ফেলে আসে। তো তারপরে যাই হোক, বউ আস্তে আস্তে এরকম সুস্থ হয়ে গেছে, কোনো ওদের আর কোনো সেই ভয়টা আর ছিল না। তো ওই রকম একটা ঘটনা যখন ওই ঘটে, তো সেই সময় নাকি বলে ওই পাড়ায় এইরকম সবার মুখে মুখে এই ঘটনাটা হয়েছিল। তো তখন এই ঘটনাটা তো আমাকে সীমা পাঠিয়েছে যে এরকম একটা ঘটনা এরকম হয়েছিল অনেক দিন আগের আর কি ঘটনাটা। তো কেমন ভয় লাগলো তোমাদের বলো ঘটনাটা শুনে তোমাদের, একটু কমেন্ট করে জানা। বাপরে ভয়ানক, সত্যি তো ভয়ানক। আর তখনকার দিনে না এগুলি সত্যি সত্যি হতোও কিন্তু, জানো তো, এখনো হয়, কিন্তু তখন যেন একেবারে মানে ভয়ের পরিমাপটা বেশি থাকতো। এদিকে মুখ করে কর।
হুম, হুম। ঠিক আছে। অনেকেই কমেন্ট আগে করেছে, সেই কমেন্ট গুলো উপরে উঠে গেছে, মানে ভালো আচ্ছা লাগছে ভয়ানক এরকম আচ্ছা কমেন্ট করেছে। ঠিক আছে, তো যেহেতু গল্পটা একটু মানে ঘটনাটা তো একটু বড় ছিল, তো আমি আরেকটা ঘটনা তোমাদেরকে বলছি বলে আমি মানে আজকে প্রোগ্রাম শেষ করব। তো এই ঘটনাটা হচ্ছে নৈনিতালের একটা ঘটনা আমি বলছি। তো নৈনিতালে মানে অভি বলে একটা ছেলে, সে কিনা মানে ওরা এক সময় মানে ওই নৈনিতালে বেড়াতে গিয়েছিল, হ্যাঁ। তো ফ্যামিলি শুদ্ধ নৈনিতালে বেড়াতে গিয়েছিল। তো ওইখানে বেড়াতে গিয়ে একটা ফ্যামিলির সাথে তখন অভিকদের ইয়ে হয়েছিল, পরিচয় হয়েছিল। তো ওই ওনাদের খুব ভালো লেগেছিল, আঙ্কেল আন্টিকে খুব ভালো লেগেছিল, আর মানে খুব আপ্যায়ন করেছে ওরা। ওই হোটেল ছেড়ে ওনাদের বাড়িতে থাকতে হয়েছিল, হ্যাঁ। তো অভিকদের যখন ওনাদের বাড়িতে থাকতে হয়েছিল বেশ কিছুদিন থাকার পরে পুরো আত্মীয়র মতন হয়ে গিয়েছিল। ওর মা বাবার যাওয়া আসা ছিল, ওনরাও আঙ্কেল আন্টিও মাঝে মাঝে কলকাতায় আসতেন। তো এই রকম যখন হচ্ছে, তো সেই সময় কি হয়েছে, ওই রিক বলে একটা ছেলে, ওর আবার ওই অভিকের বন্ধু, হ্যাঁ। তো রিক একদিন বলছে কি যে অভিককে বলছে যে অভিক আবার কি করেছে, ও আবার চাকরি পেয়ে দিল্লি চলে গেছে, হ্যাঁ। তো তখন অভিককেও ওই রিক বলছে কি যে আমার না দেরাদুনে একটা এরকম ইন্টারভিউ আছে, আমাকে ওইখানে কদিনের জন্য এরকম থাকবো। তা তোরা তো অনেক গেছিস দেরাদুনে, তা যদি এরকম ওই নৈনিতালে তোরা তো অনেকদিন গেছিস, তা যদি এরকম ভালো কোনো এরকম সে কিভাবে কি ওর থেকে জিজ্ঞাসা করছে যে আমি এই জায়গায় যাব, এভাবে যাব, কিভাবে কি করলে কি হয়, আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমাকে যদি একটু বলিস, হ্যাঁ। তখন কি করেছে অভিক বলল কি তুই এক কাজ কর, আমি তোকে অনেক দিন হয়ে গেছে এরকম ওই আন্টির সাথে আমাদের যোগাযোগ নেই, তো এরকম আন্টির বাড়ি আমি তোকে বলে দিচ্ছি, তুই যদি হোটেলে উঠিস ভালো, আর এরকম আন্টির বাড়িতে যদি যাস, উনি ভীষণ ভালো লোক, তো ওনার বাড়িতে গিয়েও তুই থাকতে পারিস। তখন ও ঠিকানা ফিকানা অভিক সব দিল। তো দেওয়ার পরে যখন নৈনিতালে ও যখন গিয়ে পৌঁছালো, পৌঁছিয়ে আন্টিদের যেই বাড়িটা বলা হয়েছিল, তো আন্টিদের বাড়িটা ছিল একটু মানে মানে একটু একটু পাহাড় ইয়ে জায়গা থেকে একটু কাছে, মানে এমন একটা জায়গা ছিল যে লোকালিটিটা খুব কম, হুম, প্রচন্ড লোকালিটি কম, নির্জন, আর যার জন্যই কিন্তু অভিকদের ভালো লেগেছিল ওই আন্টিদের বাড়ি, হ্যাঁ। তো একদমই লোকালিটি নেই, হ্যাঁ, একদম মানে নির্জন। তুমি যদি মনে করো বলছে যে এমন যে তুমি যদি অজ্ঞাতবাসে যেতে চাও, তো ওই আন্টির বাড়ি একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ। তো সেই জন্যে বলছে যে ওই জায়গাটা আর কি ওদের ভালো লেগেছিল। তো যেহেতু ওদের ভালো লেগেছে, তখন রিককে বলে দিয়েছে। রিক যখন মানে গেট থেকে ঢুকছে, তো সেই সময় রিকের মনে হলো কি বাড়িটা দেখে যে আমাকে তো অভিক আসতে বলল, কিন্তু ওর দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে মানে কোনো মানুষ বাস করে কিনা সন্দেহ আছে, তা আমাকে কি করে আসতে বলল। আবার ভাবছে কি যেন এমনও হতে পারে হয়তো ওনরা ছিলেন এখন নেই, কোথাও গেছে, তাহলে আমি এখন কি করব, হ্যাঁ। তাহলে ঠিক আছে, দেখি আমি একটা তাহলে হোটেল ফোটেল দেখে নিই। কি করেছে মানে খুব ভালো করে বাড়িটা গাছগাছালিতে ভরা, হ্যাঁ, গেটটার মধ্যে সমান একটা সুন্দর ফুল গাছ এরকম আর্চ করা রয়েছে। তো ও গেটটা খুলে ঢুকবো কি ঢুকবো না খুললো, খুলে ভেতরে গিয়ে আগাছার জঙ্গলের মতন পাতা ফাতা এরকম পড়ে রয়েছে, মানে মানুষ বাস করে ওরকম মনে হচ্ছে না। তো তখন রিক কি করেছে বেরিয়ে আসছে, ঠিক যখন রিক বেরিয়ে আসছে, তো সেই সময় কেউ পেছন থেকে ডাকছে যে কে তুমি, কে, কাকাকে চাইছো। তখন ও দেখছে যে একজন বয়স্ক একজন লোক এরকম দাঁড়িয়ে আছে, পাশে একজন বয়স্ক ভদ্রমহিলা, হ্যাঁ। তখন বলছে কি যে আমার নাম নমস্কার আঙ্কেল, আমার নাম রিক, আমাকে অভিক পাঠিয়েছে, হ্যাঁ। তখন বলছে অভিক পাঠিয়েছে, মানে একটু গম্ভীর হয়ে গিয়ে বলছে কি আচ্ছা ঠিক আছে আসো ভেতরে আসো,
তো ও ভেতরে যখন যাচ্ছে ওর না একটা মানে অস্বস্তি করছে। প্রথম কথা হচ্ছে যে ওনাদের ভেতরে সেই আপ্যায়ন পাইনি, হ্যাঁ। তো দ্বিতীয় কথা হচ্ছে যে কেমন জানি একটা আশ্চর্য আশ্চর্য লাগছে বাড়িটায়, না ওর ঠিক কেমন একটা লাগছে, অস্বস্তি হচ্ছে আর কি। যাই হোক, তবুও ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে ও তখন কি করলো, ওর একটা রুকস্যাক নিয়ে এসেছিল, ও ব্যাগটাকে রাখলো, রেখে এইবার না বসে রয়েছে মানে বুঝতে পারছে না কি করবে। একটু ওয়াশরুম যেতে হবে, হাত মুখ ধুতে হবে, ওনাদের তো আর দেখতে পাচ্ছে না, হ্যাঁ। তারপরে ও কি করেছে, ও নিজেই এরকম ঘর থেকে বেরিয়ে আঙ্কেল আঙ্কেল বলে ডেকে এরকম চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে আঙ্কেলকে আর দেখতে পাচ্ছে না। ও পাশ থেকে যখন যাচ্ছে তখন ও ওয়াশরুমটা দেখতে পেয়েছে। এবার ওয়াশরুমে গিয়ে যাই হোক ও চোখে মুখে জল ঠল দিয়ে ঘরের মধ্যে এসে বসেছে। এবার বসার পরে না ওর খিদে পাচ্ছে, কিন্তু ওনরা না কেউ আসছেন না, না কোনো চা কফি নিয়ে আসছেন, না কোনো খাবার নিয়ে আসছেন। মোট কথা ওনরা কেউ আর এই রুমটার মধ্যে আসছে না, ওকে বসিয়ে দিয়ে সেই যে চলে গেছে, কেউ আসছে না। তো তখন কি করেছে, মানে রিক কি করেছে, মানে লজ্জা টজ্জা আর মানে জানে যে লজ্জা করলে হবে না, খুব খিদে পেয়ে গেছে, আর এই সময় কোথায় আর যাবে, কি খাবে, রাতও হয়ে আসছে। তখন ও গিয়ে এরকম আঙ্কেল আঙ্কেল করে ডাকছে, তখন দেখছে যে একটা ইজি চেয়ারে বসে এরকম এরকম করে উনি দুলছে। তখন যেই ডেকেছে তখন বলছে, হ্যাঁ বলো। বলছে, আঙ্কেল এরকম এখানে কি একটুখানি খিদে পেয়েছিল আঙ্কেল আমার। বলে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি বলে ঠলে তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার আন্টিকে বলছি, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপরে যাই হোক রাত্রেবেলা খাবার দিয়ে গেল। সেই খাবার খেয়ে এবার ও পরদিন সকালবেলা বেরিয়ে গেছে, যথারীতি ও বেরিয়ে গেল ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্যে। ও বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর ও যখন ইন্টারভিউ দিয়ে ফিরছে তখন এইবার ও বলছে, মানে লজ্জা পেয়ে গেছে যে আমি আঙ্কেলের কাছ থেকে আর খাবার চাইবো না। কেন, সকালেও যখন ও বেরিয়েছে তখনও কিন্তু ওকে চা অফার করেনি, চা কফি কিছুই অফার করেনি। তখন ও ভাবছে কি যে যাকগে, আমি তো বেরিয়ে আসলাম, আজকের দিনটা আমি এইখানে থাকবো, কালকে আমি এইখান থেকে যে কোনো মানে অস্বস্তি করছে ওর এইখানে থাকতে। তো যাই হোক ও খাবার কিনে নিয়ে ও যখন ফিরছে সেই সময় ওর রাস্তা থেকে ফলো করছে একটা লোক, না ও রিককে ফলো করছে। একটা লোক রিককে ফলো করতে করতে অনেকটা রাস্তা এসেছে। তো রিক যখন এরকম ঘুরে তাকিয়েছে, প্রথম কথা হচ্ছে রিকের একটু সন্দেহ হয়েছে যে লোকটা এরকম আমাকে কেন ফলো করছে, আমাকে তো চেনে না। তাহলে কি আমি আঙ্কেলের বাড়িতে আছি বলে ফলো করছে, নাকি আঙ্কেলের বাড়িতে কোনো চুরি ঠুরি করার মতলবে ছিল, আমাকে দেখে মানে ভাবছে যে আমি এরকম এসে গেলাম। যাই হোক ও পেছনটা ঘুরে তখন দেখলো লোকটা থমকে গেছে, আর আসছে না। তো অনেকক্ষণ ও চিন্তা করলো, এই সমস্ত করতে করতে ও যখন গেট থেকে ভেতরে ঢুকেছে তখন দেখে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। বলছে যে আসো, কেমন হলো তোমার ইন্টারভিউ, কেমন হলো। বলছে যে হ্যাঁ আঙ্কেল ভালো হয়েছে, হ্যাঁ। তো ওর হাতে খাবারের প্যাকেট দেখেও না ওই ভদ্রলোক কিছু বলছে না। তখন এবার ওর খারাপ লাগছে, ও তখন অফার করেছে, বলছে আঙ্কেল এক কাজ করুন, আমি অনেকটাই তো খাবার নিয়ে এসেছি, আপনি আর আঙ্কেল এই আন্টি এই খাবারটা আমরা মিলে তিনজনে মিলে এখানে খাই। হ্যাঁ, তখন বলছে না না না, আমরা বাইরের খাবার খাই না, কেননা আমাদের ওই ফুড পয়জন হবে। হ্যাঁ, তখন বলছে যে বাইরের খাবার খেলে ফুড পয়জন হয়। বলছে হ্যাঁ, আমি খাবো না, হ্যাঁ ফুড পয়জন হবে। তো তখন তুমি খাও বলে ও তখন অভিক ঢুকেছে, ওই রিক ঢুকেছে, ঢুকে ও ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়েছে, খেয়ে ঘরে বসে আছে। তখন মনে করছে যে প্রথম কথা তোর সাথে কোনো আলাপ করতে, যে তুমি কেমন, কোথা থেকে এসেছো, বাবা মা কি, এই সেই, কি চাকরি, কি বৃত্তান্ত, কোনো কথা নেই। কিন্তু ও ঘর থেকে শুনতে পাচ্ছে আঙ্কেল আন্টি কিছু কথা বলছে। এই জিনিসটা ও আগের দিনও দেখেছে যে আঙ্কেল আর আন্টি কি যে বলে, কথার ভাষা বুঝতে পারে না, কিন্তু দুইজনে মিলে না ঘরের মধ্যে খুসখুস ফুসফুস খুসফুস 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 কথা বলে। হ্যাঁ, কথা বলে, আবার মাঝে মাঝে আঙ্কেলের হাসি পাওয়া যাচ্ছে। আর ওইরা কি কথা বলে, সারাদিন কথা বলে।
মানে প্রথম ভাবছে বাবা এই বুড়ো বয়সে, মানে হাসছিল যে ওনাদের এতটা আর কি মানে প্রেম। কিন্তু এইবার ওর এই জিনিসটা অস্বস্তি করছে। সারাদিন কেউ কথা বলে, আন্টিকে তো কোনো কাজ করতে দেখি না। আন্টি কোনো কাজ করে না, বাড়ি ঘর পরিষ্কার করে না, জানি না ওনারা কি খান, আমাকে তো কিছুই দেন না। হ্যাঁ, সারাদিন কি করে ওই ঘরটার মধ্যে, একই ঘরের মধ্যে ওরা এত কি গল্প করে। তো যাই হোক, ও বলছে বাবা কালকে আমি এইখান থেকে পালাতে পারলে বাঁচি, আমি আর এইখানে নেই। হ্যাঁ, তাতে যা হবে হবে। হ্যাঁ, তো এদিকে আবার রিক ওকে মানে অভিক বলেছিল যে আমি আন্টিকে ফোন করে দেবো। হ্যাঁ, যে তুই যাচ্ছিস সেটা বলে আমি ফোন করে দেবো। তো এদিকে কি করেছে, রিক দেখছে এই বাড়িতে কোনো ইন্টারনেট, তো মানে ওর ওর মোবাইল থেকে কোনো কাউকে ও ফোন করতে পারছে না, ও এসএমএস করতে পারছে না, ও কিছুই করতে পারছে না। হ্যাঁ, তখন যে ও মানে কি হলো, এইখানেই হচ্ছে, কিন্তু বাইরে বেরিয়ে গেলে সেটা কিন্তু হচ্ছে না। তখন ও কি করবে, ও যে চলে যাবে, তা বলছে আমি তাহলে রিককে একটু জানিয়ে, এই অভিককে একটু জানিয়ে দিই যে আমি এখানে থাকবো না। ও তখন কি করেছে, আস্তে করে দরজাটা খুলে ও গেছে বাইরে। বাইরে যখন অনেকটা গেছে, তো সেই সময় আবার ওর ইন্টারনেট এসছে। হ্যাঁ, তো তখন ও যখন ফোন করেছে অভিককে যে দেখ না এরকম কিছু মনে করিস না, আমার না এখানে ভালো লাগছে না, তো আমি কিন্তু কালকে এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। তখন বলছে কোথার থেকে তুই চলে যাবি? তখন বলছে কেন, তোকে বললাম না আমি যে আমি নৈনিতালে যাব, তুই বললি না যে আঙ্কেল আন্টিকে তুই ফোন করে জানাবি যে আমি আসছি? বলে এ বাবা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আমি আঙ্কেল আন্টিকে তো কিছু বলিনি। তখন বলছে কি যে ও তুই বলিসনি, কিন্তু যখন অভিক যখন কিন্তু আঙ্কেলকে জিজ্ঞাসা করেছিল যে এরকম অভিক আমাকে এখানে আসতে বলেছে, তো আপনাকে কি ফোন করে আপনাকে নিশ্চয়ই বলেছে আমি এখানে আসব, তো তখন প্রথমটা উনি চুপ করে থাকলেও তারপরেই না উনি বলছে কি ও হ্যাঁ 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 আমাকে ফোন করেছিল, এই কথাটা ওই ফার্স্ট টাইমে বলেছিল। হ্যাঁ, তো তখন বলল যে তাহলে আমাকে কেন আঙ্কেল মিথ্যে কথা বললো, তখন মনে মনে ভাবছে ফোনটা কেটে দিয়ে। তখন বলছে যে না আর এইখানে থাকা যাবে না বলে না, জাস্ট ও ঘুরেছে, যে ওদিকে মুখ করা ছিল, জাস্ট ঘুরেছে বাড়িতে ঢুকবে। তো সেই সময় মানে ও দেখছে যে আঙ্কেল ওর পাশে দাঁড়ানো, পুরো পাথরের একটা দৃষ্টি নিয়ে ওর দিকে এরকম তাকিয়ে রয়েছে। ও না একদম থতমত খেয়ে গেছে। তখন না হেসে দিচ্ছে, আরে আঙ্কেল আপনি এইখানে? হ্যাঁ, বলছে এত রাত্রে বাইরে থাকা ভালো না, তুমি ভেতরে চলো। হ্যাঁ, বলছে যে ওই যে দৃষ্টিটা, ওই যে মানে বলার ভেতরে একটা আদেশ, বলছে আমার এতটা ভয় লেগে গেছে। তখন ও কি করেছে, একদম মানে আজ্ঞাবাহকের মতন একদম বাড়িতে ও ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে না ও দরজা বন্ধ করে দিয়েছে। যখন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, সেই সময় না ওর শরীরের মধ্যে একটা অস্বস্তি করছে যে এই এই মানে কেমন একটা লাগছে, যে আমি এখান থেকে কি আমি বন্দি হয়ে গেলাম, আমি কি যেন এখান থেকে বেরাতে পারবো না, এইরকম একটা ওর মনে হচ্ছে। তো সেই সময় না ওর এবারে রাত্রে যখন ও ঘুমিয়েছে, ঘুমানোর পরে না ওর নানান রকম স্বপ্ন দেখছে, আঙ্কেল মারতে আসছে, আঙ্কেল বুকের উপরে উঠে বসেছে, আন্টি হাসছে হাতে ছুরি নিয়ে, এই ধরনের না স্বপ্ন দেখছে। দেখে না ওর না ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যখন ভেঙে গেছে, তো সেই সময় ও ও না বলছে কি যে বেশ দেখলাম ভোর হয়ে এসছে, মানে এই একটা দুটো মানে কাক ডাকছে, এই 3:30 4টে হবে এরকম সময়। ওর বেশ ঠান্ডা লাগছে, এখন তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। ও তখন কি করেছে, ওই একটা সোয়েটার গায়ে দিয়ে ও আস্তে আস্তে বাইরে বেরিয়েছে। যখন ও আস্তে আস্তে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে এসে যখন ও উঠানের মধ্যে দাঁড়িয়েছে, তো ওই আঙ্কেলদের বাড়ির এই এই সাইডটায় না পাইন টাইপের না এরকম সোজা সোজা গাছ ছিল, অনেকগুলি গাছ ছিল। যেহেতু শেষ প্রান্তে বাড়িটা, তো পাহাড় লাগোয়া, মানে একটু হালকা পাহাড় লাগোয়া, অনেক সোজা সোজা পাইন গাছের মতন অনেকগুলি গাছ ছিল। বলছে আমি যে কি দেখলাম, আমি দেখছি
ওই গাছের মধ্যে টিকটিকির মতন, বলছে একটা গাছে আঙ্কেল আর একটা গাছে আন্টি, বলছে এইরকম উঠছে আবার টিকটিকির মতন ঘুরে আবার নামছে। বলছে মানে কি আনন্দ, মানে কি মানে পৈশাচিক একটা আনন্দ। বলছে ওই রকম ওরা শুধু টিকটিকির মতন গাছে উঠছে, আবার ওই চার পায়ে মানে এইভাবে যেভাবে গাছে লোকে ওঠে ওরকম নয়, টিকটিকি যেরকম দেওয়াল থেকে নামে আবার যেরকম চড়ে ওই রকম। বলছে এক গাছ থেকে আন্টি নামছে আর উঠছে, আর এক গাছ থেকে আঙ্কেল উঠছে আর নামছে। বলছে যখন ওই রকম আমি দেখেছি, দেখে যখন আমি একদম কোনো আওয়াজ না করে আমি সোজা ঘরে, এবার আমি কি করব, আর আমাকে তো ওই উঠানটা পেরিয়ে আমাকে তো পালাতে হবে, এইখান থেকে তো আমাকে পালাতেই হবে। বলছে পুরো আমি ঠক 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 করে কাঁপছি। তখন আমি কি করেছি, পিঠের মধ্যে ব্যাগ নিয়ে আমি পুরো রেডি যে আর কিছুতেই আমি এখানে থাকবো না। আর এই সময়তেও আমি বেরাতে পারবো না, কেননা আলো না ফুটলে আমি বেরাতে পারবো না। আঙ্কেল আর আন্টি ওই ওই ওখানে ওরকম নামছে আর উঠছে। তো যাই হোক, বলছে আমি সমানে এসে ভগবানকে ডেকে যাচ্ছি যে ভগবান মানে এক্ষুনি আমাকে সকাল করে দাও, আমি আর এইখানে থাকতে পারছি না, আমাকে এক্ষুনি সকাল করে দাও। বলছে এরকম করছি, ঠাকুরের নাম নিচ্ছি, এরকম করতে করতে কতক্ষণ ওরকম করেছি আমি জানি না। যখন দেখছি পুরো মনে হচ্ছে যে মানে পুরো ফর্সা হয়ে গেছে, লোকজনের মানে এই টাইমে বাইরে বেরানো যাবে, লোকজন আমি পাবো। বলছে সেই সময় আমি রুকস্যাকটা নিয়ে মানে ওই ঘরের দিকে না তাকিয়ে আমি সোজা দৌড়। বলছে দৌড়াতে দৌড়াতে আমি কতটা যে আমি দৌড়ে এসেছি, মানে পুরো লোকালিটিতে আমি দৌড়ে এসেছি। তো সেই সময় বলছে আমার দিকে মানে আমার হঠাৎ মনে হচ্ছে যে আমার দিকে লোকে তাকাচ্ছে। বলছে যখন আমার দিকে লোকে তাকাচ্ছে তখন আমি ভাবছি যে তাকাচ্ছে কেন, লোক এরকম যাচ্ছে আমার দিকে তাকা। তখন বলছে আমি আবিষ্কার করলাম যে আমি ওই রুকস্যাকটা পিঠে নিয়ে আমি দৌড়াচ্ছি, আর আমার খালি পা, আমার খালি পা, আমার পায়ে কোনো জুতো নেই, আমি রীতিমতন দৌড়াচ্ছি, মানে লোকালিটির ভেতরেও আমি দৌড়াচ্ছি। বলছে তারপরে আমি ওই রকম একটা জায়গায় বসে তখন যে না আমাকে ওই লোকে ওইটাই দেখছে আমি এরকম দৌড়াচ্ছি কেন, মানে উদ্ভ্রান্তের মতন আমি দৌড়াচ্ছি। তখন আমি একটা জায়গায় বসলাম, বসে অনেকক্ষণ রেস্ট নিয়ে যে না আমার মাথা থেকে এটাকে ক্লিয়ার করতে হবে, যে মানে আঙ্কেল আন্টির আমি যেটা দেখেছি আমার এটা ক্লিয়ার করতে হবে। তারপরে ও সেই সময় তখন এই রকম হোটেল খুঁজে তখন ও একটা ওইখানেই দেরাদুনে ও একটা হোটেলে গেল, ওই নৈনিতালে ও একটা হোটেলে গেল। হোটেলে গিয়ে তখন ও সে অভিককে ফোন করেছে যে অভিক এরকম তুই এরকম আঙ্কেল আন্টির বাড়িতে আমাকে যে যেতে বলেছিলিস, আমি তো দেখ সেইখানে পৌঁছে গিয়ে তখন ও ঘটনাগুলি সব বলল। বলে সে কি এরকম তো হওয়ার কি বলছিস তুই? তখন বলছে কি দাঁড়া আমি একটা খোঁজ নেই বাড়িতে, কারণ আমার সাথে আমাদের সাথে তো অনেক দিন কোনো যোগাযোগ নেই, আমি মাকে একটু জানাই যে কি ব্যাপার আঙ্কেলের বাড়িতে কি হয়েছে এমন ঘটনা যে এরকম বিহেভিয়ার করেছে তোর সাথে। তখন যখন ওর মাকে অভিকের মাকে অভিক যখন ফোন করেছে তখন অভিকের মা বলছে দেখ আমার সাথে তো আগে তো প্রায়ই কথা বলতো, প্রায় বছর খানিক হয়ে গেল আমার সাথেও তো ফোন করে না, আর আমিও মাথা থেকে বেউনিই ফোন করতেন, আমারও তো সেইভাবে হয়নি। তো দাঁড়া তো পাশের মানে যেই ওদের আর একটা মানে পরিচিত যেই যেখানে মানে ফ্রেন্ড ছিল, যে পাড়ার কমন ফ্রেন্ড ছিল, তো সেইখানে তখন ফোন করেছে যে হ্যাঁ রে আঙ্কেল আন্টির কি কিছু হয়েছে, ভাবছে কি যে মাথা টাথার কোনো গন্ডগোল এরকম কিছু হয়েছে। তখন বলছে কি যে আঙ্কেল আন্টি তো 1 বছর হয়ে গেছে মারা গেছে, তুই জানিস না? তখন বলছে কই না তো। তখন বলছে না মারা গেছে, ওনার ফুড পয়জন হয়েছিল। বলছে বাইরের খাবার মানে লাস্টের দিকে এমন হয়ে গিয়েছিল, মানে
দুজনে থাকতো তো ওদের রান্না করতে ইচ্ছা করতো না, প্রায় বাইরের খাবার খেত। তো ওই বাইরের খাবার খেতে খেতে নাকি বলে ওনাদের ফুড পয়জন হয়েছিল, ওরকম পটি আর বমি করতে করতে ওরা নাকি বলে দুইজনই, যেহেতু ওই বাড়িটার সাথে অনেকটাই আশেপাশে কোনো বাড়ি নেই, তো সেই সময় দুইজনই নাকি বলে ওই রকম ঘরের মধ্যে মরে নাকি বলে পড়েছিল। অনেক দিন পর যখন গন্ধ বেরিয়েছে তখন নাকি বলে পাড়ার লোক যখন, মানে আশেপাশের লোক যখন গন্ধ মানে খুব ছুটেছে, মানে অনেক দূর দূর অবধি যখন গন্ধ যাচ্ছে বা ওদের বেরাতে দেখে না কেউ, তখন যখন এরকম খোঁজ নিয়েছে তখন দেখেছে ঘরের মধ্যে এরকম এরকম মরে পড়ে রয়েছে। তখন যখন সব পুলিশ এসে পোস্টমর্টমে নিয়ে গেছে তখন বলছে যে এরকম ওনাদের ফুড পয়জন হয়ে ওনারা মারা গেছে। তো এই ছিল আমার ঘটনা, সত্যি ঘটনা। লাস্ট বলো তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে বা ভয়ও লেগেছে। আমার তো ভয় লেগেইছে। আমার বলতে বলতেই মানে আমার না ওই যখন বলি না আমি তো ওই ওই জায়গাগুলি আমি যেন মানে চোখের সামনে দেখতে পাই, জানো আমার তখন একদম ভীষণ ভয় করে। মধুমিতা চক্রবর্তী বলছে বাপরে কি ভয়ানক। তৃষা বলছে, তৃষার ও ভয় পাওয়ার রিয়াকশন দিয়েছে। মধুমিতা চক্রবর্তী বলছে ওরে বাবারে। আর সত্যিকারে আগের ঘটনাটায় অনেকে কমেন্ট করেছে কি ভয়ানক। তারপর লিখেছে হরেবল, বাপরে কি ভয়ানক। সৌমি রয় লিখেছে কি ভয়ানক। মারাত্মক ভয়ানক। রঞ্জিতা পল লিখেছে সাংঘাতিক ঘটনা। টাটাই ব্যানার্জি লিখেছে ভয়ানক ঘটনা। পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছে খুব ভয়ের গো। সত্যি বাবা আমাকে যখন মানে আমাকে দেখো এইটা মানে যখন আমি বলবো এবার ভেতরে ভেতরে রেডি করি না, তো সেই সময় না আমার যেন মনে হয় কি গায়ে কাঁটা দিয়ে দিয়ে ওঠে, ওই এক একটা কথা আমাকে তো ভাবতে হয়, তখন যেন আমার মনে হয় আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে একদম। মধুমিতা চক্রবর্তী বলছে দারুণ লাগলো। গোল্ডেন বার্ড তৃষা বলছে দারুণ লাগলো, খুব ভয়ঙ্কর ঘটনা। প্রতাপ ঘোষ বলছে সত্যি খুব ভয়ের ঘটনা। সত্যিকারের ভয় মানে কি বলতো আসলে কাহিনীগুলি না মানে যে যারা এই সত্যি ঘটনাগুলি দেয়, তো যে যারা আমাকে পাঠায়, হ্যাঁ, তো তারা আমাকে সবসময় বলে যে জানি না কেন না এটা হয়তো বেশি বলা হবে কি না, সরি তোমরা আমাকে আবার ইয়ে করো না, মানে কি বলে কি যে দি ভাই আপনার মুখ থেকে শুনতে খুব ভালো লাগে, তো যেন আরো বেশি মানে আমি যেভাবে শুনেছি বা আমি যেভাবে দেখেছি যেন মনে হয় আপনি বললে যেন মনে হয় যেন আরো বেশি আমাদের ভয় লাগে। ঠিক আছে, তো কমেন্ট আরো আসছে? না, এখন ওই পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে কেমন আছো ঘটনা পাঠাবো। হ্যাঁ হ্যাঁ ভালো আছি গো পাপিয়া, তুমি কেমন আছো? তুমি তো মাঝে মধ্যে তোমার সাথে কথা হয়, আশা করি ভালোই আছো। ঠিক আছে, তাহলে রাতও হয়ে গেছে, ঠান্ডার দিন, তো তোমরা যে যার ঘুমিয়ে পড়ো। হুম হুম। হ্যাপি মেরি ক্রিসমাস আগাম জানিয়ে দিলাম। তোমরা সবাই খুব 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 আনন্দ করো, সবাই খুব খুব ভালো থাকো। গুড নাইট, টাটা।